তৃণমূলকে ভোট দেবেন না। আমরা শুধু বলছি তা নয়, আপনি দেখুন আজকের এই নরেন্দ্র মোদীকে 2014 সাল থেকে 2024 সাল 10 বছর একটা সরকার ক্ষমতায় আছে। 14 সালে যে কথা বলেছিল, 19 সালে যে কথা বলেছিল, আজকে 24 সালে এসে দাঁড়িয়ে আপনি একবার যাচাই করে দেখে নিন যে নরেন্দ্র মোদী তার সেই কথাগুলো রেখেছে কিনা। যদি আপনি না বুঝতে পারেন ঠিক আছে, কিন্তু নরেন্দ্র মোদী বুঝে গেছেন। তাই দেখবেন নরেন্দ্র মোদী কয়েকদিন ধরে প্রচার করছিল মোদী কা গ্যারেন্টি, মোদী কা গ্যারেন্টি, মোদী কা গ্যারেন্টি। এখন আর নরেন্দ্র মোদী মোদী কা গ্যারেন্টি বলছে না, এখন আর মোদী কা গ্যারেন্টি বলছে না। এখন কি বিদ্বেষ আর হিংসা ছড়ানোর চেষ্টা করছে। এখন কি বলছেন মন্দির আর মসজিদ, এখন কি বলছেন হিন্দু আর মুসলমান, এখন কি বলছেন জাতপাত নিয়ে মানুষের মধ্যে বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে, মেরুকরণ করবার চেষ্টা করছে। আমরা বলছি কেন হঠাৎ মোদী তার মোদী কা গ্যারেন্টি ছেড়ে দিল? কারণ সারা দেশের মানুষ বুঝেছে এই নরেন্দ্র মোদী যে ভুরি ভুরি মিথ্যে কথা আর জুমলা দিয়েছে, সারা দেশের মানুষ বুঝেছে। আপনিও আপনার অভিজ্ঞতায় যাচাই করে দেখুন কি বলেছিল নরেন্দ্র মোদী। বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, সহজ অঙ্ক, সহজ হিসাব। যদি 2 কোটি বেকারের চাকরি হয় বছরে, তাহলে 10 বছরে 20 কোটি বেকারের চাকরি পাওয়ার কথা ছিল। 1000, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, 20 লাখ এরকম ব্যাপারটা নয়। 1 কোটি 2 কোটি নয়, 20 কোটি বেকারের চাকরি হওয়ার কথা ছিল। আর এদিকে দিদি কি বলছিল? দিদি বলছিল বছরে 2 লক্ষ বেকারের চাকরি হবে। দিদি ক বছর আছে? 14 বছর আছে। তাহলে 28 লক্ষ বেকারের চাকরি পাওয়ার কথা ছিল। আপনি তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস যাই করুন না কেন, একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, যদি কেন্দ্রীয় সরকারের 20 কোটি বেকারের চাকরি হয় আর পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির সরকারের 28 লক্ষ বেকারের চাকরি হয়, আমি বলছি রাধামণির বাজারে চাকরি গড়াগড়ি খাবে, গড়াগড়ি খাবে। এই 20 কোটি আর এই 28 লক্ষ চাকরি যদি আমার দেশে এবং আমাদের রাজ্যে হতো, কিন্তু রাধামণি মানুষের অভিজ্ঞতা কি? অভিজ্ঞতা কি? সারা দেশের দিকে একবার তাকিয়ে দেখুন। সারা দেশে এই সময় বেকারত্বের শীর্ষস্থানে পৌঁছেছে। স্বাধীনতার পর নরেন্দ্র মোদী সরকারের জামানায় এই 47-48 বছরে সর্বকালীন রেকর্ড বেকারত্ব তৈরি হয়েছে। আমি এখানে দাঁড়িয়ে বলছি, আপনি গুগল সার্চ করে দেখুন, স্টিল নাও আমার দেশের বেকারত্বের হার 8.3% পৌঁছেছে। কাজ নেই কোথাও। তারা 2 কোটি বেকারের বছরে চাকরির গল্প ছেড়ে দিন। আমি এখানে দাঁড়িয়ে বলছি, আপনি এখনকার দিনে, আমি আপনার সামনে মিথ্যে বলে যেতে পারবো না। আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, আপনি এখনই ওটা সার্চ করে দেখে নিতে পারবেন। আপনি জানেন কেন্দ্রীয় সরকারি দপ্তরের কেবলমাত্র রেলে 2.5 লক্ষেরও বেশি শূন্য পদ আছে। পূর্ববর্তী বক্তা বলেছিল এই যে রেলের এত দুর্ঘটনা কেন, এত শূন্য পদ আছে, সেগুলোতে নিয়োগ হয়নি। প্রতিরক্ষা খাতে 60 থেকে 70 হাজার শূন্য পদ আছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিমাগুলোতে প্রায় 80-90 হাজার শূন্য পদ আছে। সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারি দপ্তরে প্রায় 30 লক্ষেরও বেশি শূন্য পদ আছে, কিন্তু কেন্দ্রীয় সরকার সেগুলোতে নিয়োগ করছে না। কোথায় পাবে বেকাররা কাজ? সারা দেশ জুড়ে যখন শিল্প কলকারখানা বিনিয়োগ নেই। অপরন্তু আপনি দেখছেন কি নরেন্দ্র মোদী সরকারকে, যারা এই সময় দাঁড়িয়ে আমার দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বেচে দিতে চাইছে। এই যে বিজেপির নেতারা বলে, উপর থেকে নিচু তলার বিজেপির নেতারা বলে ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয় মানে ভারতকে মা বলে। আপনি বলুন তো, কাউকে যদি মা বলে কেউ, তাহলে মায়ের গয়না অর্থাৎ গলার চেন বা কানের দুল খুলে বিক্রি করবে এরকম ছেলেকে ভূভারতে দেখেছেন? একটা ছেলেকে খুঁজে পাবেন না। একমাত্র নরেন্দ্র মোদী, একমাত্র বিজেপি যারা বলছে কি ভারত মাতা কি জয়, মানে ভারতকে মা বলছে। আর অপর দিকে ভারত মায়ের একটার পর একটা সম্পদ, আমার দেশের ব্যাংক থেকে, বিমা থেকে, আইওসি থেকে, ওএনজিসি থেকে, বিপিসিএল থেকে, রেল থেকে, প্ল্যাটফর্ম থেকে, বিমানবন্দর থেকে, মাটির নিচের কয়লা থেকে, এলআইসি, একটার পর একটা রাষ্ট্রায়ত্ত সংস্থাকে আজকে আদানি আম্বানির কাছে বেচে দিচ্ছে। আমি আপনাকে শুধু বলছি, আপনি হয়তো ভাববেন দাদা ব্যাংক বেসরকারীকরণ হলো তো আমার কি। আমি শুধু আপনাকে ছোট্ট করে বলতে চাই, ব্যাংক যদি বেসরকারীকরণ হয়ে যায় তাহলে ব্যাংকের সঙ্গে চিট ফান্ডের কোনো তফাৎ থাকবে না। যেমন আপনি চিট ফান্ডে টাকা রাখলে কোনো গ্যারান্টি নেই, চিট ফান্ড উঠে গেল তো সব উঠে গেল, তেমনি ব্যাংক যদি বেসরকারীকরণ হয়ে যায় তাহলে আপনার টাকা রাখার অনিশ্চয়তার মধ্যে তৈরি হয়ে যাবে। তাই আমরা বেসরকারীকরণের বিরুদ্ধে লড়াইটা করছি। আমরা বলছি সারা দেশ জুড়ে বেকার যুবকদের কাজের প্রয়োজন, শিল্পায়নের প্রয়োজন। আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলোর চোখের দিকে একবার তাকিয়ে দেখুন, আর সারা দেশের সরকারটার দিকে তাকিয়ে দেখুন। ওদিকে এত সমস্যা দেশে, কিন্তু আপনি নরেন্দ্র মোদীকে কি দেখছেন? ওখানে নরেন্দ্র মোদী বলছে কি, বলে কেন আমি তো রাম মন্দির তৈরি করেছি। আমি বলছি ভালো কথা, আমার দেশের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য এটাই। যুগে 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 হাজার হাজার কোটি কোটি মন্দির তৈরি হয়েছে, শয়ে শয়ে মসজিদ তৈরি হয়েছে। কোন সরকারকে কোনোদিন মন্দির বা মসজিদ তৈরি করতে হয়নি,
কিন্তু আজকের এই নরেন্দ্র মোদী ও বলছে রাম মন্দির তৈরি করেছি। আর এখানে দিদিও থেমে নেই। দিদি কি বলছেন? বলে কেন, আমিও তো দীঘাতে জগন্নাথের মন্দির তৈরি করেছি। যারা আমার কথা শুনতে পাচ্ছেন, আমি আবারও বলছি, 1 মিনিট ভুলে যান। আপনি সিপিএম করেন, তৃণমূল করেন, বিজেপি করেন, কংগ্রেস করেন, সব ভুলে যান। একজন সাধারণ মানুষ হিসেবে আপনি ভাবুন তো, সরকারের কাজ কি? সরকারের কাজ কি মন্দির বা মসজিদ তৈরি করা? আমরা বলি না, আমরা বলি সরকারের কাজ স্কুল কলেজ ইউনিভার্সিটি তৈরি করা, সরকারের কাজ রাস্তাঘাট তৈরি করা, সরকারের কাজ হসপিটাল স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা, সরকারের কাজ কলকারখানা তৈরি করা। কিন্তু এই দুটি সরকার এই মন্দির তৈরি করার নাম করে, মসজিদ তৈরি করার নাম করে মানুষের মধ্যে যে বিভ্রান্তি তৈরি করতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের লড়াইটা সংগঠিত করতে হচ্ছে। এই লড়াইতে যত দিন যাচ্ছে তত আপনি দেখছেন তৃণমূল বিজেপির পায়ের তলার মাটি সরছে। বিজেপির ইন্টারনাল সার্ভে বলে দিয়েছে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী আর দেশের প্রধানমন্ত্রী হতে পারবে না। ইন্টারনাল সার্ভে ওদের। আর এখানে পশ্চিমবাংলায় আপনি তৃণমূলকে দেখছেন। অনেকে আমাকে বলে দাদা আপনি তো বিজেপির বিরুদ্ধে এত বলছেন, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে তো বলেন না বেশি। আমি বলি তৃণমূলের বিরুদ্ধে আমাদের বেশি বলতে হবে না। আপনি রাস্তাঘাট, বাসে, ট্রামে, চায়ের দোকানে কান পেতে শুনুন, মানুষ বলছে বলে এ পাপকে যত তাড়াতাড়ি পারো বিদায় করো। এ পাপকে আর কেউ সহ্য করতে পারছে না, একে পাতে দেওয়া যাচ্ছে না, একে আর কেউ সহ্য করতে পারছে না। আমি জিজ্ঞেস করি অনেকে যারা তৃণমূল করতো এখন এদিক ওদিক হয়ে গেছে, আমরা তাদেরকে বলছিলাম, আমি বলছি কেন দাদা 2011 সালে তো এই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন। ওদের অভিজ্ঞতা থেকে বলছে ওরা, বলে দাদা 2011 সালে যে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে আমরা মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েছি, আর মুখ্যমন্ত্রী চেয়ারে বসার পর এই মমতা ব্যানার্জি আমার আপনার পরিবারের ছেলে মেয়েদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছে। আজকে কলকাতায় তাকিয়ে দেখুন, এসএসসি পিএসসি প্রাইমারি টেট পরীক্ষায় প্যানেলে নাম আছে, তারা আজকে রাস্তার পাশে বসে আছে। যাদের শিক্ষকতা চেয়ারে বসার কথা তারা রাস্তায় বসে আছে, আর যাদের রাস্তায় বসে থাকার কথা আজকে তারা চেয়ারে বসে আছে। প্রতিবাদ করবেন না? মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝেছে। এজন্য তৃণমূল থেকে এখন দূরে সরে এসে বলছে দাদা আমরা অভিজ্ঞতা থেকে বুঝেছি। আমি কি বুঝেছো? বলে দাদা 2011 সালে যে ঘাস চাষ করেছিলাম, বলে 2024-এ এসে সেটা বাঁশে পরিণত হয়ে গেছে। বলে বাঁশ খায়নি তৃণমূলের আমলে এমন একটা লোককে আপনি খুঁজে পাবেন না এই পশ্চিমবাংলার মাটিতে। তাই যারা আপামর জনসাধারণকে বাঁশ দিচ্ছে তাদের বিরুদ্ধে এই নির্বাচনে রায় দেওয়ার জন্য আপনাদের কাছে স্পষ্টভাবে বলবার জন্য উপস্থিত হয়েছি। আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে, কি হবে গোটা বাংলার। দেখছেন তৃণমূল আর বিজেপি, শুভেন্দু অধিকারীর কত বড় বড় ডায়লগ, কত বড় বড় কথা। দেখবেন এই এসএসসি পিএসসি প্রাইমারি টেট পরীক্ষাতে এত যখন লুট হয়েছে, চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, শুভেন্দু অধিকারী কি বলছে? বলে পিসিআর ভাইপোটা হচ্ছে বিছুটি পাতা। বলে যত নষ্টের গোড়া পিসিআর ভাইপো। শুভেন্দু বাবু বলছেন, বলে পিসিআর ভাইপোটা বিছুটি পাতা। আমি বলি শুভেন্দু বাবু, পিসিআর ভাইপোটা যদি বিছুটি পাতা হয়, তুমি কি ধোয়া তুলসী পাতা? তুমি ধোয়া তুলসী পাতা। 2016 সালে এই যে কে 26,000 চাকরি প্রার্থী বাদ গেল, সেই ক্যাবিনেটে কে মন্ত্রী ছিল? 20 সাল পর্যন্ত ওই মমতা ব্যানার্জির আঁচলের তলায় থেকে গোটা পশ্চিমবাংলাকে লুট করেছে, সন্ত্রাস করেছে, আক্রমণ করেছে। আজকে ভুলে যাবেন সেই শুভেন্দু অধিকারীর বড় বড় কথাতে? আরে পূর্ব মেদিনীপুরের মানুষ জানে, রাধামণির মানুষ জানে, বেশি দূর যেতে হবে না। 2018 সাল যান, পঞ্চায়েত নির্বাচন, কি বলছিল শুভেন্দু অধিকারী? বলছিল বিরোধী শূন্য পঞ্চায়েত করলে 5 কোটি টাকা দেওয়া হবে। মিথ্যে বলছি আমি? আপনি এখন ক্লিপিংস গুলো খুলে দেখুন, সেই শুভেন্দু অধিকারী এখন মায়া কান্না কাঁদছে, কি বলে? গণতন্ত্র রক্ষা করতে হবে, গণতন্ত্র রক্ষা করতে হবে। কে বলছে না? শুভেন্দু অধিকারী বলছে যে গোটা পঞ্চায়েত নির্বাচনে, যে কোনো নির্বাচনে পূর্ব মেদিনীপুরে ছাপ্পা ভোট, লুট, আতঙ্ক, সন্ত্রাস। ভুলে যাবেন? আমি শুধু যারা বিজেপি করছেন আমি তাদের কাছে আবেদন জানাবো, একবার দেখে নিন এই শুভেন্দু অধিকারীরা কিভাবে আমার আপনার পরিবারের বেকার যুবকদেরকে ব্যবহার করে। যারা তৃণমূল করেছে তাদেরকে জিজ্ঞেস করুন, তৃণমূলের ওই বেকার যুবকদেরকে নিয়ে বিভিন্ন নির্বাচনে বিভিন্ন সময় এলাকায় ভোটে ছাপ্পা দেওয়া, সন্ত্রাস করা, এলাকায় মানুষকে ভয় দেখানো তৃণমূলের যুব ছেলেগুলোকে জিজ্ঞেস করুন, তাদেরকে নিয়ে ভোটে লুট, ছাপ্পা, সন্ত্রাস করবার পর এখন যখন আপনি দেখছেন কি তৃণমূল থেকে বিজেপিতে গেছে, এখন বিজেপিতে গিয়ে কি বলছে? বলে লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল। বলছে না? বলছে তো। তার মানে কি? সময়ে ওরা ব্যবহার করে, আর সময়ে ব্যবহার করে নেওয়ার পর যখন পাল্টি খেয়ে যায় তখন এদেরকে ছুঁড়ে ফেলে। আজকে যারা বিজেপি করছেন আমি বলছি আপনাদেরকে একইভাবে
ওই ফেটটি বেঁধে দিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে গিয়ে দিচ্ছে, অপরের সঙ্গে আরেকজনকে বাঁধিয়ে দিচ্ছে, একজনের সঙ্গে আরেকজনের যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে। এটা তলায় তলায় তৃণমূল বিজেপির যুদ্ধ দেখছেন, ওপরে ওপরে সব সেটিং আছে, আপনি দেখছেন না। আজকে